আমার শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায়। একদিন দুদিন হলেও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু রোজ রাতে খাবার চুরি করে খাওয়ার ব্যাপারটা আমার কাছে বেশ ভাবালো। আমি ইতু, আমার বিয়ে হয় এইখান বাড়িতে এসেছি সবে 7 দিন, কিন্তু বিয়ে 3য় দিন জল খেতে খাবার ঘরে আসতেই দেখি শাশুড়ি মা চুপি চুপি ফ্রিজ খুলে কিছু খাচ্ছেন আর বারবার চারিদিকে তাকিয়ে দেখছেন কে আবার দেখলো কিনা। আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে তাই খাচ্ছে, তাই মুচকি হেসে ওনার অগোচরে চলে গেলাম। কিন্তু পরের দিনও ওই একই ঘটনা দেখলাম। এভাবে আজ পরপর 4 দিন, তবুও দেখি উনি লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে, অথচ সবার সাথে বসে উনিও খাবার খায়। আজকে রাতে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে পেট ভরে মাংস ভাত খাইয়েছি, কিন্তু তবুও রাতে এইভাবে উঠে কেন খাচ্ছে? মনের মধ্যে নানা রকম প্রশ্ন জেগে উঠলো। তাই অত না ভেবে মনে মনে ঠিক করলাম শাশুড়ি মাকে সরাসরি জিজ্ঞেস করব উনি কেন এরকম করেন, আর খিদে পেতেই পারে, তার জন্য এরকম লুকিয়ে খাবার খাওয়ার কি আছে। আমি রান্নাঘরের দিকে পা বাড়াবো, তখনই পেছন থেকে আমার স্বামী হাবিব আমার হাত ধরে বলে, কি করছো তুই এখানে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি, চলো। আমি এইসব কিছু বলতে গিয়েও কেন যেন বলতে পারলাম না। পরের দিন সকালে আমি আর হাবিব 8টা ভাঙাতে আমার বাবার বাড়ি আসলাম। সব ঠিক থাকলেও ঘটনাটা আমার মনকে বারবার অশান্ত করে তুলছিল। মা বোধহয় বিষয়টা বুঝতে পেরেছিল, তাই আমাকে ডেকে মাথায় তেল দিতে দিতে বলল, কিছু নিয়ে কি তুই খুব চিন্তা করছিস? আমি একবার ভাবলাম সবটা বলি, কিন্তু আবার ভাবলাম না থাক, বিষয়টা আমি নিজেই সমাধান করব। তাই হেসে বললাম, না মা, আসলে আবার তোমাদের ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ হচ্ছে। মা বলল, এখন তো একটু মন খারাপ হবে, তারপর দেখবি কিছুদিন গেলেই ওইটাই আবার আপন লাগবে। স্বামীর ঘরই তো মেয়েদের আপন ঠিকানা। আমি মাথা নাড়লাম, তারপর মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলাম। এক অন্যরকম শান্তিতে কখন যেন ঘুমিয়ে গেলাম, টেরই পেলাম না। 2 দিন পরে বাবার বাড়ি থেকে ফিরে আসলাম। দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল, তবে সেই রাতের দৃশ্যগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। অবশেষে একদিন সাহস করে আমার বড় জায়ের কাছে কথাটা তুলে ফেললাম। ভাবি, আপনি কিছু না মনে করলে আমি কিছু একটা বলতে চাইছিলাম। ভাবি বললেন, কি বলবে বলো, তুমি আমাকে নিজের বোনের মতোই ভাবতে পারো। আমি ধীর স্থির হয়ে বললাম, ভাবি, মা রোজ রাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে খাবার খায়। একদিন 2 দিন হলে তাও হতো, কিন্তু ভাবি আমার কথা শুনে মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললো। ওটা আসলে খাওয়ার জন্য না ইতু, ওনার একটা মানসিক অসুখ আছে, বাইরে থেকে বোঝা যায় না। ডাক্তাররা বলেন ওটা এক ধরনের ফুড এনজাইটি, মানে সবসময় মনে হয় খাবার শেষ হয়ে যাবে, তাই লুকিয়ে খাবার খুঁজে বের করে খান, অথচ আসলেই কিছুই খান না, বরং এমন অভিনয় করেন যেন গোপনে ভুরিভোজ করছেন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু এমন হলো কেন? ভাবি মাথা নিচু করে বলল, অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খেয়েছেন, কিন্তু পুরোপুরি সারেনি। ছোটবেলায় ভীষণ অভাবে বড় হয়েছেন তিনি, সেই ভয়টা আজও মনের মধ্যে বেঁচে আছে। কথাটা শুনে মুহূর্তে বুকটা হু হু করে উঠলো আমার। মনে মনে শাশুড়ি মায়ের জন্য ভীষণ মায়া লাগলো। তার চোখ মুখে লুকোনো আতঙ্ক যেন এখন স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। মনের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। ভাবি বলল, মন খারাপ করো না ইতু, এমনিতেই উনি সুস্থ, শুধু রাত হলেই আতঙ্ক ওনাকে ঘিরে ধরে। যদিও তুমি ওনার কাছে গেলে আর তোমাকে বুঝতে দেবে না, চিন্তা করো না। আমি ভাবির কথায় সম্মতি জানিয়ে চোখের জল মুছে ভাবিকে কাজে সাহায্য করতে লাগলাম। আমার স্বামীরা 2 ভাই, হাবিবি ছোট, বড় ভাইয়ের ছোট একটা মেয়েও আছে, বয়স 3 বছর, নাম তার পরি, দেখতেও পরির মতোই। সবকিছু মিলে সবার সাথে ভালোভাবে দিনগুলো এভাবেই কেটে যেতে লাগলো। আমি এখন আর অবাক হই না রাতের বেলা শাশুড়িকে ফ্রিজ খুলতে দেখে, বরং যখনই তাকে রাতের বেলা চুপিসারে খাবার ঘরে যেতে দেখি, মায়ে ভরে ওঠে মনটা, যেন নিজের অজান্তেই আমিও তার অদ্ভুত অভ্যাসের সঙ্গী হয়ে গেছি। কিন্তু একদিন রাত 2টো নাগাদ হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। রান্নাঘর থেকে শব্দ আসছে, শুনেই বুঝলাম আবারও নিশ্চয় শাশুড়িরা রান্নাঘরে। কি মনে করে স্বামীও চুপি চুপি টিপে টিপে রান্নাঘরের দিকে এগোলাম। ফ্রিজের দরজা খোলা, ভিতরের আলো ছড়িয়ে পড়েছে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু অন্যদিনের চেয়ে এবারের দৃশ্যটা একদম আলাদা। দেয়াল ঘড়িটা একদম টং করে বেজে উঠলো, মানে একদম মধ্যরাত। এখন আমার গা কেমন শিউরে উঠলো। আমি আল থেকে দেখলাম শাশুড়ি মা আজ কোনো খাবার খাচ্ছেন না, বরং ফ্রিজটা ঠেলে একটু সরিয়ে ফাঁক তৈরি করে তার পেছনে হাত ঢুকিয়ে কি যেন বের করার চেষ্টা করছেন। তার চোখে মুখে আতঙ্ক আর অদ্ভুত এক ব্যস্ততা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ফ্রিজের পেছনে আসলে কিছু আছে। আমি নিঃশব্দে রান্নাঘরে দরজার আড়াল থেকে তাকিয়ে রইলাম। শাশুড়ির হাত ফ্রিজের পেছনে ঢুকে গেছে, আর তিনি যেন ভীষণ ব্যস্ত, কিছু কুটছেন, মুখে বারবার বিড়বিড় করছেন। আজ তো অনেক রাত হয়ে গেল, যদি কেউ দেখে ফেলে। আমার গা শিউরে উঠল। কিছুক্ষণ পর হঠাৎ তিনি ফ্রিজটা কাট করে একটু সরালেন। আমি চোখ পছলে তাকিয়ে দেখলাম ফ্রিজের পেছনে দেয়ালের ভেতরে এক ফাঁপা জায়গা, অন্ধকার গহ্বরের মতো। সেখান থেকে তিনি ধীরে ধীরে একটা ছোট টিনের বাক্স বের করলেন।
বাক্সটা হাতে নিয়ে তিনি কাঁপতে কাঁপতে ঢাকনা খুললেন। আমার নিঃশ্বাস আটকে গেল। ভিতরে কোনো খাবার নয়, বরং শুকনো রক্তের দাগ লেগে থাকা এক টুকরো কাপড়, কিছু পুরনো কাগজ আর একটা মরিচে ধরা ছোট ছুরি। শাশুড়ি কাপড়ের টুকরোটা বুকে চেপে ধরে অদ্ভুত স্বরে কেঁদে উঠলেন। আমি কাউকে বলিনি, কাউকে বলতেও পারবো না। মুহূর্তে আমার বুক ধরফর করতে লাগলো। আমি জানি আমাকে এখনই সরে যেতে হবে, কিন্তু পা যেন জমে গেল মাটিতে। তখনই হঠাৎ করে শাশুড়ি ঘাড় ঘুরিয়ে তাকালেন। অন্ধকার রান্নাঘরে তার চোখ দুটো ফ্রিজের আলোয় ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করছে। ইতু, তুমি এখানে কি করছো? আমার শরীর হিম হয়ে গেল। শাশুড়ি আমার দিকে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে গেলেও কোনো রকমে বললাম, মা, এই জিনিসগুলো এখানে কি করছেন আপনি? শাশুড়ি প্রথমে চুপ করেছিলেন, তারপর আস্তে আস্তে বাক্সের ভেতরের কাপড়ের টুকরোটা মুঠো করে ধরলেন। কণ্ঠ কাঁপছিল আমার, কিন্তু চোখে তখন অদ্ভুত আগুন। তোমার দেখি খুব আগ্রহ আমাকে নিয়ে। কতবার সাবধান করেছি তোমাকে, আকার ইঙ্গিতে কতবার বুঝিয়েছি আমার পিছে পড়বে না, কিন্তু তুমি তো বোঝার পাত্রী নাও। আজ পর্যন্ত এই বাড়ির কোনো মানুষ আমাকে জিজ্ঞাসা করার সাহস পায়নি কি আছে এই বাক্সে। তো তোমাকে তো জানতেই হবে। কি জানতে চাও তুমি? আমি কোনো রকম মাথা নাড়ালাম। শাশুড়ি মা হা হা করে হেসে উঠে বললেন, তাহলে শোনো, তোমার শ্বশুর মানে আমার লাবিব আর হাবিবের বাবা, যাকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু সেই মানুষটা কোনোদিন আমার ছিল না। ইতু, সে ছিল একটা দুশ্চরিত্র ব্যক্তি। আমি বউ হয়ে তার ঘরে থাকার পরও সে দিনের পর দিন অন্য নারীতে আসক্ত ছিল। আমি দুই ছেলের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সব সহ্য করে গেছি, কিন্তু সেই দিন আমার সব সহ্যের সীমা পার হয়ে যায় যখন দেখি আমার স্বামী আমারই বোনের সাথে খারাপ সম্পর্কে জড়িত। কথাটা বলেই তিনি হাঁপাতে হাঁপাতে এগোতে লাগলেন। বুঝতে পারলাম কষ্ট পাচ্ছে, কিন্তু আবারও লম্বা একটা দম নিয়ে বললেন, সেদিন হাতে নাতে ধরে ফেলি ওদের। আমার চোখের সামনে আমার বোন, আমার স্বামী, ছিছি কি নোংরা খেলার মতো ছিল। আমার নিজের মায়ের পেটের বোন পর্যন্ত আমার কথা একটাবার ভাবলো না। কথাগুলো বলতেই শাশুড়ির গলা ভেঙে গেল, চোখে জল জমে উঠল, কিন্তু ভেতরের দমে যেন আরো ভয়ঙ্কর লাগছিল তাকে। তিনি দম নিয়ে আবারও বললেন, আমি সহ্য করতে পারিনি এটু। এক মুহূর্তে মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। হাতের সামনে ছুরিটা ছিল। আমি বিনা দ্বিধায় ছুরিটা তুলে নিয়েছিলাম। তারপর আমার গলা শুকিয়ে গেল, কিন্তু জানার আগ্রহ থেকে বললাম। তারপর তিনি আর কিছু বললেন না, শুধু ছবিটা হাতে তুলে নিলেন। মরিচা ধরা ধাতব ঝিলিক রান্নাঘরের আলোয় ভৌতিকভাবে কাঁপলো আর হালকা আওয়াজে হাসলো আর বলল, তারপর আর কি? ছুরিটা বসিয়ে দিলাম ওদের বুক বরাবর। জানো, ওদের দুজনের চিৎকার আজও আমার কানে বাজে। আমার শান্তি লাগে সে আওয়াজ শুনলে। আমি আবারও প্রশ্ন করলাম, কেউ জানতে পারেনি কিছু? তিনি এবার মুখ গম্ভীর করে বললেন, না, কেউ কিছু জানতে পারেনি। তখন আমাদের বাড়ির কাজ চলছিল। এই রান্নাঘরের উপরেই তাদের পুঁতে দিয়েছিলাম। তারপর আমি নিজেই সব প্রমাণ মুছে দিয়েছি, ওদের উপর তুলে দিয়েছি দেয়াল। কিন্তু তখন থেকে প্রতি রাতে ভয় পেতাম, যদি ওরা ফিরে আসে, যদি কি আমাকে ধরে ফেলে। তাই ফ্রিজ, খাবার এসবের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওদের পাহারা দিই, যেন ওরা না আসে। আমি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চারপাশটা যেন হঠাৎ করে আরো ঠান্ডা হয়ে উঠেছে। শাশুড়ি হঠাৎ আমার হাত চেপে ধরলেন। তার চোখ ভেজা কিন্তু ভয়ঙ্কর শীতল। কিন্তু আজকে তো তুমি সবটা জেনে গেলে। তো যদি কাউকে বলে দাও কি হবে আমার? পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। না, তা তো আমি হতে দিব না। এই বলে হঠাৎ তার হাত ধরা ছুরিটা উঁচিয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমি আতঙ্কে পিছিয়ে গিয়ে ভয়ে চোখ বন্ধ করলাম। মনে মনে ভাবলাম, আজকে হয়তো আমার জীবনের শেষ দিন। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে হাবিব ছুটে এসে মায়ের হাত চেপে ধরলো। মা, না! হাবিবের কণ্ঠে গর্জে উঠল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। হাবিব কষ্টে মায়ের হাত থেকে ছুরিটা সরাতে সরাতে চিৎকার করে বলল, ভাবি, তাড়াতাড়ি ওষুধটা দাও। ডাক্তার বলেছিলেন এমন হলে ইঞ্জেকশন দিতে। ভাবি তাড়াতাড়ি ইঞ্জেকশন বের করে মাকে দিয়ে দিল। মুহূর্তে মা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেলেন। তারপর অচেতন হয়ে পড়ে গেলেন মেঝেতে। আমার চোখে পানি চলে এলো। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হাবিব তখন ঘামতে ঘামতে বসে মায়ের মাথাটা কুলে তুলে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছিলে? এই তো। আমি কাঁপতে কাঁপতে সবটা বলে দিলাম। হাবিব নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়ল। তারপর বলল, ইতু, ডাক্তার বলেছিলেন মায়ের সিজোফ্রেনিয়া আছে। এটা এক ধরনের মানসিক রোগ, যেখানে মানুষ বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারে না। মা যা বলেছে সবই কল্পনা। এগুলো আসলে তার অসুখের লক্ষণ। আসলে বাবার হঠাৎ অ্যাক্সিডেন্ট মা মানতে পারেনি। তিনি সেই শোকটা কাটিয়ে উঠতে পারেনি। মনে মনে কল্পনা করেছে বাবা তাকে ঠকিয়েছে। আবার হঠাৎ খালামণির মৃত্যুও তিনি মেনে নিতে পারেনি। দুইজন আপন মানুষকে হারিয়ে এইসব কল্পনা করে নিজেকে সান্ত্বনা দেয়। মূলত এইটাই হচ্ছে একটা রোগ। তুমি যা দেখেছো, বাক্সে যা পেয়েছো, সবই তার ভ্রম। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কণ্ঠ শুকিয়ে গেল। মানে কিছুই সত্যি নয়? হাবিব চোখ মুছে ধীরে ধীরে বলল, না ইতু, এগুলো মায়ের অসুখের ছায়া মাত্র। তাই ডাক্তার আমাদের এই ওষুধ রাখতে বলেছিলেন, প্রয়োজনে যেন ব্যবহার করি। মা আসলে খারাপ নন, তিনি অসুস্থ। আমার বুক হু হু করে উঠল। আমি নিঃশব্দে মায়ের হাতটা ধরে ফিসফিস করে মনে মনে বললাম, মা, আপনি দোষী নন, আপনি শুধু অসুস্থ, আর আপনাকে আমি ঠিক সুস্থ করে তুলব।
হাবিব আবারও বলল, এই তো তুমি জানো একসময় আমার বাবা মা না খেয়ে দিন কাটাতো, অনেক কষ্ট করেছে দুইজনে। সেই ভয়, সেই অনটনের স্মৃতি আজও মায়ের মনের ভিতরে লুকিয়ে আছে। তারপর যখন অনেক কষ্ট করে সফল হলো, তখন বাবা আর খালামণিকে হারিয়ে আরো অবস্থা খারাপ হয়ে যায়। ডাক্তার বলেছেন এই অসুখ পুরোপুরি সারানো যায় না, শুধু শুধু ওষুধ আর ভালোবাসা দিয়েই সামলাতে হয়। আমি চুপ করে শুনেছিলাম, বুকটা ভার হয়ে আসছিল। হাবিব আমার হাত চেপে ধরলো। তুমি ভয় পেও না, মা আসলে কাউকে কষ্ট দিতে চান না। ওনার মাথার ভেতর ভয়ঙ্কর কল্পনা তৈরি হয়, যেটা তিনি সত্যি ভেবে বসেন। আমিও হাবিবের হাত শক্ত করে ধরে আশ্বাস দিলাম, মায়ের দায়িত্ব এখন থেকে আমারও। সেদিনের পর থেকে আমি শাশুড়ি মায়ের দিকে নতুন চোখে তাকাতে শুরু করলাম। তার আচরণে এখন আর ভয়ের কিছু দেখি না, এবং মায়া লাগে। দিন যায়, মাস যায়, মায়ের ওষুধ নিয়ম করে খাওয়াই, তাকে একা ফেলে রাখি না। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে দেখি তিনি আবার রান্নাঘরে যাচ্ছেন, কিন্তু আমি চুপে চুপে গিয়ে তার হাত ধরে বলি, চলুন মা, আমার ঘরে গিয়ে শুই। তিনি শিশুর মতো আমার কাঁধে মাথা রেখে ঘরে ফিরে আসেন। এভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের 6 মাস পার হয়ে যায়। আমি হাবিবের সাথে একটা বিয়ের অনুষ্ঠানে যাই। সেদিন ফেরার কথা ছিল না আমাদের, কিন্তু হাবিবের হঠাৎ কাজ করে যাওয়ায় আমাকে দুপুর 2টার দিকে বাড়িতে নামিয়ে দেয়। সাধারণত এই সময়টায় বাড়ির সবাই ঘুমায়। মায়ের আবার ঘুম না হলে মাথা ব্যথা করে, তাই আমি দরজা নক না করে আমার কাছে থাকা একটা চাবি দিয়ে বাড়ির ভিতরে ঢুকি। বাড়িতে ঢুকে ড্রয়িং রুম দিয়ে যেতে রান্নাঘরে চোখ পড়ে। একে ফ্রিজটা আজকেও সরানো। ভাবলাম নিশ্চয়ই শাশুড়ি মা কাজটা করেছে, তাই ভাবলাম ঘরে যাওয়ার আগে ফ্রিজটা ঠিক করে দেই। এই ভেবে ফ্রিজের কাছে যাই। কাছে যেতেই খেয়াল করি ফ্রিজটা অন্য দিনের থেকে অনেক বেশি সরানো। ব্যাপারটা আমার কেমন যেন খটকা লাগে, তবু কিছু না ভেবে ফ্রিজটা সরাতে যাই। দেখি ফ্রিজের গোড়া একটা ছোট কাঠের বাক্স, অনেক সুন্দর কারুকার্য করা। আমি বাক্সটা না খুলেই ফ্রিজটা সরে ফেলি। তারপর চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেই। তারপর বাড়ি কাজ করতে করতে বাক্সটার কথা খেয়ালই থাকে না। রাতে খেয়ে দিয়ে ঘরে যাই। হাবিব একটু বাইরে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি ঘরে আসতেই মনে পড়ে তখন না সুন্দর একটা বাক্স পেয়েছিলাম, দেখি তো ভেতরে কি আছে। এই ভেবে বাক্সটাকে হাতে দিতে এই পেছন থেকে হাবিবের গলায় আওয়াজ, ইতু। হঠাৎ ডাকা চমকে উঠলাম আমি। দরজায় দাঁড়িয়ে আছে হাবিব। তাড়াতাড়ি বাক্সটা চাদরের নিচে লুকিয়ে ফেললাম। এখনই হাবিবকে কিছু জানাতে চাই না। হাবিব এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি করছো তুমি? আমি বললাম, না কিছু না, তোমারই অপেক্ষায় ছিলাম। আজকে এত তাড়াতাড়ি ফিরলে যে? হাবিব বলল, এমনি মনে হলো আজকে তোমার সাথে সময় কাটাবো। কথাটা বলে হাবিব এগিয়ে এসে আমার হাত ধরে টেনে নিজের কাছে নিল। দুজনের চোখে চোখে মিশে গেল অচেনা উষ্ণতা। আমি লজ্জা পেয়ে হাবিবের হাত থেকে দূরে সরে যেতে চাইলেও হাবিব যেতে দিল না। মধ্যরাতে হঠাৎ কানে এলো অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি বিছানাটা খালি, হাবিব নেই, ওয়াশরুমেও নেই। হাবিবকে দেখতে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। চারদিক অস্বাভাবিক নীরব। টুপটাপ শব্দ যেন রান্নাঘরের দিক থেকে আসছে। ধীরে ধীরে পা বাড়ালাম সেদিকে। দরজার কাছে পৌঁছাতে স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন ভারী কিছু সরাচ্ছে, কিন্তু কাছে গিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু দেখলাম ফ্রিজ আবারও সরানো হয়েছে। আমি এবার বেশ জোরেই বললাম, কি আছে এখানে? ফ্রিজটা সরালো কে? কোনো উত্তর আসলো না। হঠাৎ মনে হলো যেন একটা ছায়া সরে গেল রান্নাঘরের অন্ধকার থেকে। হৃদস্পন্দন বেড়ে গেল। আমি তৎক্ষণাৎ শাশুড়ি হয়ে দরজা খুলে দেখলাম শাশুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। মনের মধ্যে প্রশ্ন জাগলো, তাহলে কে বারবার রান্নাঘরে যায়? কেনই বা ফ্রিজ সরানো হয়? হাবিবি বা কোথায়? প্রশ্নের পাহাড় মাথায় জমে উঠতেই হঠাৎ একটা শক্ত হাত পেছন থেকে আমার মুখ চেপে ধরলো। আমি ভয়ঙ্কর শীতল স্পর্শে জমে গেলাম। চারপাশ অন্ধকার। নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হতে লাগলো। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই পেরে উঠলাম না। মনে হচ্ছিল আজকে আমার শেষ দিন। তখনই কারো পায়ের আওয়াজটা পেতেই আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে পালিয়ে গেল ছায়ামূর্তিটা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমাকে নিচে অস্থির অবস্থায় দেখে হাবিব দৌড়ে আমার কাছে আসলো। তারপর আমাকে উঠাতে উঠাতে বলল, কি হয়েছে এই তো, হাঁপাচ্ছ কেন? আর তুমি এখানে কি করছো? আমি বললাম, তোমাকে খুঁজছিলাম, হঠাৎ মাথাটা ঘুরে গেছিল। তুমি কোথায় ছিলে? হাবিব কেমন আমতা আমতা করে বলল, আমি তো বাইরে গিয়েছিলাম, নেট পাচ্ছিলাম না ঘরে, একটা জরুরি ফোন করার ছিল। আচ্ছা ঘরে চলো এখন। আমি হাবিবকে বললাম, তুমি ঘরে যাও, আমি জল নিয়ে আসছি। হাবিব বলল, আচ্ছা আসো। হাবিব চলে যেতেই মনে মনে ভাবলাম, হাবিবকে আমার থেকে কিছু লুকাচ্ছে, আর এত রাতে কিসের জরুরি ফোন? কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে পায়ের তলে পরে কিছু হাত দিয়ে তুলে দেখি এটা তো কারো কানের দুল। আর এটা তো, তার মানে কি আমি যা ভাবছি তাই? পরের দিন সকাল, রান্নাঘরে গিয়ে ভাবিকে দুলটা দেখে বললাম, ভাবি এই দুলটা কি চিনতে পারছেন? ভাবি দুলটা দেখে হেসে বলল, আরে হ্যাঁ, চিনতে পারবো না কেন, এটা তো আমার, কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। আমি বললাম, কি হারিয়ে গিয়েছিল? ভাবি বললাম, হ্যাঁ হারিয়ে গিয়েছে। তুমি কোথায় পেলে এটা?
আমি কিছু না বলে দুলটা ভাবিকে দিয়ে চলে আসলাম। ভাবি ডাকলো কিন্তু আমি শুনলাম না, কারণ কালকে যে আমাকে চেপে ধরেছিল তার হাত দেখেছি আমি, একটু বয়স্কদের মতো হাত, মানে শাশুড়ির হাতের মতো, কিন্তু ভাবির হাত তো অন্যরকম। হাতটার আঙুলে তিল ছিল, এদিকে শাশুড়ির আঙুলে তো কোনো তিল নেই। কে হতে পারে? আমাদের বাড়িতে আর কেউ তো নেই। কথাগুলো ভাবতে ভাবতে আমার ঘরের দিকে আসতেই শাশুড়ি মায়ের সাথে ধাক্কা খেলাম। ওনার হাতে চেয়ার কাপ ছিল, ধপ করে পড়ে গেল। আমি সরি বলে চেয়ার কাপ তোলার আগেই উনি তুলতে শুরু করলেন। আমি তখনই খেয়াল করলাম শাশুড়ির হাতের ঠিক ওই জায়গায় তিল। আমি চমকে উঠলাম, সকালেও কোনো তিল ছিল না, তাহলে এখন কিভাবে হলো এটা? আমি শাশুড়ি মাকে ওখানে রেখেই কি ভেবে তাড়াতাড়ি হেঁটে হেঁটে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই, আমার শাশুড়ি মা ঘরে বিছানায় শুয়ে আছেন। তাহলে বাইরে উনি কে? তার মানে শাশুড়ি মা কি দুইজন?